তুমি চুপ কেন? আরে তোর ভাল লাগছে বলতো, কি যে কবে থেকে বাজি পুড়ছে আর কতদিন বাজি পুড়বে। আমাদের বাচ্চাগুলো ভয়ে কাঁপছে, একজন তো খাটের থেকেই বেরোচ্ছে না, একজন কোনোভাবে খাটের থেকে বেরিয়েছে, যখনই জানলা থেকে আলো ফ্ল্যাশ করছে অমনি ভয় ছিল কোথায় ঢুকাবে। আর একজনকে দরজা আটকে দিয়ে ওই ছোটো ঘরে রেখে দিয়েছি। দূর, অশান্তি লেগেছে একদম পুরো। না আজকে বহুদিন বাদে আমি মাকে জোর মানে ম্যাক্সিগুলো যে দুটো এরকম ধরনের ম্যাক্সি কিনেছিল, সেই ম্যাক্সিগুলো মানে কিনেছিল কবে, ঠিক এই পয়লা বৈশাখের সময়, ঠিক আছে। ভাগ্যি সেই ম্যাক্সিগুলো কিনেছিল, দুটো ম্যাক্সি কিনেছিল, দুটো কিনেছিল তো। আমি অবস্থাটা একটু দেখিয়ে অ্যাকচুয়ালি কেন এটার অবস্থা এটা অবস্থা এই কারণে কেন হয়, আমি তো ঘরটা মুছি, হ্যাঁ আমি রান্না করলে কি হয়, আমি যাই ইয়ে হয় আমি এখানে তো আমিও করি, কিন্তু প্রবলেম হলো আমি আমার ডেইলি বেসিসে করো না, এই কথা বলো না। ডেইলি আমি যা নোংরা ঘাটি, ধরো ওদেরকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে ধর হাতে এটা আমি ওর গায়ে মুছি, ব্যাপারটা তাই। তারপরে আমি ঘর মুছি না, আমি তো এটার অবস্থা এরকম হয়ে গেছে, মানে এটা এখন মানে প্রায় নেতার সমানই হয়ে গেছে। না তাহলেও আমি এটা রেখে দেবো এমার্জেন্সি। জোর জবরদস্তি করে মাকে আজকে বলি, তুমি দেখো মা টাকা পয়সা খরচা হয়, খাবার পিছনে যাচ্ছে তো, মানে এইটা তুমি ইয়ে করো না কেন, জোর জবরদস্তি করে আজ আমি 3টে নাইটি কিনেছি। তো আমি আজ নতুন নাইটি পরে দিয়েছি। অ্যাকচুয়ালি এই নাইটি কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, আমার এরকম নাইটি ভালো লাগে। আমি ফুল স্লিভ পরি না, ভালো লাগে না। আর হাতালা পরলে হ্যাঁ আগে হাতা কাটা পরতাম না, আগে হাতার কাটা পরতে লজ্জা লাগতো। আসলে বলে না সময় ছিঁড়ে কাঁচি দিয়ে ছিঁড়ে হাতা কাটা করতে, অর্ধেক ম্যাক্সি কাঁচি দিয়ে ছেঁড়া। এখন আর হাতা মোটে টেনে ওঠাই, মানে এত গরম লাগে একটা, মানে মানুষ অভ্যাস। আগে 3/4 ফুল স্লিভ ছাড়া পরতামই না, আর এখন ততদিক যতটা কেটে দেওয়া যায় তত ভালো। অ্যাকচুয়ালি মানুষের অভ্যাসের বলে হ্যাঁ তুমি তো খুলেই দিচ্ছ, আর বলো আর একটু খুলেই দিলেই ভালো হয়, এটা খুবই বলবে না। তো আজকে আমি মাকে একটা কথা বলছিলাম, প্রায় আমার অনেক কমপ্লেন্টস নিজের লাইফের সাথে, তো এটা একটা মস্ত বড় কমপ্লেন যে আমরা সব কিছু একসাথে করতে পারি না কেন। ধরো আমার 1, 2, 3, 4টে জিনিস চাই, এবার সেটা যা খুশি হতে পারে, যে কোনো জিনিস, মানে সেটা যে কোনো দ্রব্যই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিছু প্রয়োজনের জিনিস হতে পারে, কোনো জিনিস বা কিছু ঘুরতে যাওয়া হতে পারে, মানে খেতে যাওয়া, মানে সব কিছু, মানে আমার বা জামা কাপড় কেনাতে যাই, তো এই দ্রব্যই হলো যাই হোক। তো সেখান থেকে বলছি যে মানে আমরা সব কিছু একসাথে কেন। আচ্ছা এটা কি সম্ভব, মানে অল টাইমও এই কমপ্লেনটা করে? তাও আচ্ছা, প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরে মানে হাইফাই ফ্যামিলি কটা আছে যে তারা সব কিছু একসাথে অ্যাভেল করছে, যারা তাদের কথা তো বাদই দিলাম, কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের প্রায় ইভেন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তর কথাও বলছি, তারা কি সব কিছু কি একসাথে করতে পারে বলো? মানে খাবেও একটা ভালো জায়গায় খাবে, জামা কাপড়ও কিনবে, ঘুরতেও যাবে, আবার জিনিসও কিনবে। তো মানে আমি তাই তো বলছি যে একটা কিছু করতে গেলে আর একটা কিছু বন্ধ দিতে হবে, করতে হয়। আমি তো তাই করতে হয়। আমি দীঘায় যাব, একটা টাইমে ছিল দীঘায় যাব আমি, আমি সেই দীঘার প্রিপারেশনের জন্য আমি ঘটে ছোট ছিলাম যদি, হ্যাঁ আমরা দীঘায়, তুই বড় অবস্থায় দীঘায় কোথায় গেছিস? তুই তো লাস্ট দীঘা যখন একদম লাস্ট দীঘা গেছে না, লাস্ট দীঘা 22-এ গেছিলাম, 22-এ বাদে ছোট্টবেলায় আমি আমাদের কাছে দীঘা মানে বিশাল ব্যাপার ছিল, বিশাল মানে ওটা আমাদের কাছে মলদ্বীপ। আমরা দীঘায় যেতাম জানো, 4 দিন 5 দিন থাকতাম। দীঘা আমাদের এখনো ফেভারিট। ব্যাপারটা হলো যে মানে এতটা ঘিঞ্জি হয়ে গেছে না, মানে আগে মানে ভাইবটা নেই। আগে যেমন ওল্ড নিউ দীঘা
ফাঁকা 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 ফাঁকা, অত আমরা নিউ দীঘায় থাকতাম। হোটেল ফোটেল তখনও হয়নি, মানে নতুন নতুন হচ্ছে আর কি। মানে ওই যে একটা ইয়ে ছিল, একটা মানে কিরকম বলবো, মানে আইসোলেশন ব্যাপার ছিল। ওল্ড দীঘাটা ঘিঞ্জি ছিল, ওল্ড দীঘা আমরা খুব একটা দীঘাটা ছিল একদম মানে লোকারণ্য কম। আর ওই ঝাউবন্দি হেঁটে হেঁটে, কারণ আমরা তো তখন হোটেল নিতাম, আমরা তখন কিরকম আমরা তখন অনন্ত আবাসন, আমরা মানে যেখানে তুমি রান্নাও করে খেতে পারবে, হোটেল অ্যাফোর্ড করতে পারতাম না। আর যাদেরকে দেখতাম না তখন, মানে আমার এখনো মনে পড়ে গীতাঞ্জলি বলে একটা হোটেল, তো হোটেল গীতাঞ্জলি, আমরা হয়তো তার পাশ দিয়ে যাচ্ছি, সব বারান্দা তো দাঁড়িয়ে লোক দেখছি, মানে লোকে দাঁড়িয়ে আছে, ইস আমি যদি এরকম একটা হোটেলে থাকতে পারতাম। হোটেলটা বিগ ডিল, হোটেলটা তখন বিগ ডিল। তো হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি আমার মনে আছে আমি ঘটের মধ্যে না টাকা জমাতাম। আর সব থেকে বড় কথা, যেহেতু আমি আর আমার মেয়ে, আমি একা কোথাও যেতাম না, আমি সবসময় আমার দিদি আর দিদির ছেলেকে, এদেরকে আমি নিয়ে যেতাম, এদেরকে আমি আমার খরচা দিয়ে নিয়ে যেতাম। আমার একা কোনো দিন আমার আর কোনো জিনিসই আমার মনটা এরকমই, আমি কখনো একা কোনো কিছু করি না। এই এখন একটু কেন করব, কেন দেব, এটা চলে এসছে, সেটা নানান কারণে চলে এসছে, ব্যবহারে, ইয়েতে, সমস্ত কিছুতে তিত বিরক্ত হয়ে গিয়ে এখন ব্যাপারটা চলে যাচ্ছে। কিন্তু একটা টাইমে আমি শুধু দিতে ভালোবাসতাম, আর যাই করতাম একটু কিছু খেলেও সেটা কিন্তু মানে আমার দিদি, আমার মা, আমার দাদা এরা খাবে না, মানে এরকম আমি ভাবতামই। যাই হোক সেটা তো ঠিক আছে। বলো আমরা সে কোথায় থাকতাম? অনন্ত আবাসন, আমরা অনন্ত আবাসনে ছিলাম। তারপরে আমার এক স্টুডেন্টের বাড়ি যেতাম, তো সেই ভদ্রলোক স্টুডেন্টের বাবা ভাস্কর গাঙ্গুলির সাথে, মানে ওর কেমন মাস্তুতো পিস্তুতো এরকম ভাই এরা আর কি, এরকম কিছু একটা। তো আমি একবার দীঘায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম, তো তখন ওই দাদা বলেছিলেন যে তুমি যেতে চাও, তাহলে ঠিক আছে, আমার তো এরকম মাসুতো ভাইয়ের ইয়ে আছে, জানাশোনা ওল্ড দীঘাতে হোটেল আছে, তুমি আমি একটা চিঠি করে দিচ্ছি, একটা চিঠি করে দিয়েছি আমার মনে পড়ে, আমি লোকটার নাম ভুলে গেছি, সুইটির বাবা, বুঝতে মনে করতে পারছি না। হ্যাঁ যাই হোক, তো তুমি চলে যাও তার কাছে, আমার নাম করবে, নামটাও মনে পড়ছে না, আমার নাম করবে, ভাস্কর গাঙ্গুলি করে দেবে। এখন ভাস্কর গাঙ্গুলি অ্যাকচুয়ালি আমাদেরই পাড়ার লোক, এখন এখানে থাকে না, কিন্তু আমি কোনো দিন কথা কোনো দিন বলিনি। তো যাই হোক, তো সেই তার সাথে দেখা করতে ভাস্কর গাঙ্গুলি কোনো অফিস বা কিছু আমি মনে করতে পারছি না, ওরকম একটা জায়গায় আমি আর আমার দিদি গেছিলাম। তারপরে ভাস্কর গাঙ্গুলি সেখান থেকে আমি বললাম যে আমি এই স্টুডেন্টের বাবা আমাকে পাঠিয়েছে, এই আমাদেরকে যেখানে পাঠিয়ে, মানে ভাস্কর গাঙ্গুলির যে হোটেল ছিল সাথী লজ না সাথী হোটেল ছিল, দিদি, জামাইবাবু, দিদির ছেলে, আমি, আমার মেয়ে, আর আমি কখনোই আমার মাকে, খুব কম হচ্ছে মাকে নিয়ে যাইনি, মানে সেবার নিয়ে গেছিলাম না। ও মা কি সেবার দাদি গেছিল? হ্যাঁ কি বলিস, তুই মনে করতে পারছিস না? দাদি, আমি, তুই ইয়েতে হোটেলের রুমে। ও আচ্ছা, আমরা একদম ভুলে নিয়ে যাই, খেয়াল কর, মাসিকে জিজ্ঞেস করি। তো গেছিলাম সেই সময় ফার্স্ট আমরা তোমার মানে হলিডে হোম ছেড়ে, মানে যেখানে আমরা রান্না বান্না করা ছেড়ে, মাসির উদ্যোগে পুরো হলিডে হোম নিয়েছিলেন। দাঁড়া আমার ভালো লাগে না, চাই কথা আর বলিস না। তো আমরা হোটেলে ছিলাম, মানে বিরাট ব্যাপার, হোটেলে আমরা রয়েছি তখন, কিন্তু হ্যাঁ আপগ্রেড হলো, মানে হলিডে হোম থেকে আমরা এখন হোটেলে রয়েছি। আর উল্টো দিকেই, মানে ওই একই হোটেলের অন্য দিকের ঘরে কিন্তু এসি, মানে উইন্ডো এসি, তখন কিন্তু এতটা না, আমরা কিন্তু সেটাকে নিয়ে কিন্তু তখন অতটাই না, ওদের এসি ঘরে আমাদের এসি, আমরা নন এসিতেই আমাদেরকে দিয়েছিল। তখন তো বাড়িতেও এসি নেই না, তখন তো ভাড়া বাড়িতে থাকি না, তখন তো ফ্ল্যাটটা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে হয়, আমি মনে করতে পারছি না। হ্যাঁ প্রথম চোটের, হ্যাঁ তখনও এই বাড়িতে আসিনি, বা এসে গেলেও এসি কিনিনি তখন। এসি তো আমি 2010-এ কিনেছিলাম, তখন আমাদের কোনো প্রবলেম হতো না, কারণ এসি টেসি দেখলেও ঠিক আছে, না প্রবলেম হতো না। কিন্তু মানে হলিডে হোম থেকে আপগ্রেড হলো যে আমরা হোটেলে, মানে একটা বিশাল ব্যাপার, সে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমি একটা অ্যাটিটিউড দিচ্ছিলাম, বারান্দাটা মনে আছে, হোটেলের বারান্দাটা। কিন্তু হোটেলটা এমন একটা জায়গায় ছিল যে পিছন দিকে সমস্ত, মানে আমরা তো আর, মানে এখন যেমন কি কোনো জায়গায় গেলে আমি আগে দেখি রাস্তা ফেসিং, সি ফেসিং, হিল ফেসিং, রিভার ফেসিং, এরকম,
তাতে আমার টাকা যায় যাক, এরকম ব্যাপার। আগে তো এই ব্যাপারটা ছিল না। আমাদেরকে ভাস্কর গাঙ্গুলি যে হোটেলটা মানে রুম আমাদের অ্যালট করে দিয়েছিল বা জানি না, সেই রুমটা ছিল ভিতর দিকে, মানে সেখানে বারান্দায় দাঁড়ালে তুমি হোটেল দেখতে পারবে, কোনো রাস্তার দিকে কিন্তু না। এখন কিন্তু আমি দীঘায় গেলে কিন্তু আমি ভিতর দিকেও থাকবো না, কিছুই না। আমি এখন কিন্তু গেলে কিন্তু আমি এখন সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবো। তো আমার অবশ্যই না, ওই জলের মধ্যে নামলেই তোমার জামা কাপড় রং উড়ে যাবে। আমি ওই সুইমিং পুলে জীবনেও নামবো। যাই হোক, এখন সেটাই বলছি, মানে এখন যখন আমার আর ওই সময় যেমন কি লোকে দেখতাম মানে হোটেলে বসে কাঁকড়া অর্ডার করছে, কাঁকড়া, কেউ তোমার ইলিশ ভাত, আমরা তাকিয়ে থাকতাম। কিন্তু আমরা মিল সিস্টেমে নিতাম, আমরা মিল সিস্টেম নিতাম, মানে ডাল ভাত ভাজা তরকারি পর্যাপ্ত, মাসির কনসেপ্টে আসছি। তো তখন না দেখে আমার খুব ইচ্ছা করতো, ইস কাঁকড়ার থালা, তখন হয়তো কাঁকড়ার থালা 200 টাকা দাও, হ্যাঁ, কিন্তু সেটা আমরা অ্যাফোর্ড করতে পারতাম না সত্যি কথা বলতে। ওই ডিম ভাত গেলে আমরা কোথাও দীঘা ঘুরতে গেছি মানে ডিমের ঝোল ভাতটাই আমরা বেশি। আর কোনো সময় তোমার বাজার মানে মাছ কিনে ওই ইয়ের লোকদেরকে দিয়ে রান্না করাতে, হ্যাঁ, ওখানে বসে খেয়ে আসতাম, এরকম করেছি। যাই হোক, এখন যখন আমি আমার মেয়েকে বলি মামি আমার খুব দীঘায় যেতে ইচ্ছা করে, এখন যখন একটু হলেও আমি যদি মনে করি ও কাঁকড়া থালা, হ্যাঁ খাবো, কোনো ব্যাপার না, কত 300 টাকা, ঠিক আছে 300 টাকা প্লেট, কি এখন যেন ইলিশ ভাত, এখন যখন একটু হলেও খরচা করতে পারি, এখন কিন্তু সত্যি কথা আমাদের যাওয়ার খুব চাপ। মানে মেয়ে তো প্রথমত দীঘায় চাপ যাওয়া, একে তো গাড়ি নিয়ে গেলে আমার কোমর ভেঙে যাবে একা একা ড্রাইভ করতে, সেকেন্ডলি হলো বাসে করে যেতে হবে, থার্ড হলো ট্রেন এখন ডাইরেক্ট হাওড়া থেকে নেই। না বাসে করে যাবো কেন, আমরা গাড়ি নিয়ে যাবো, সেটা না, কিন্তু ও এখন আর গাড়ি নিয়ে বেরোতেই চায় না, এমনই অবস্থা, অনেকটা ডিস্টেন্স। সে যাই হোক ভালো। কিন্তু আমার দিদির কনসেপ্ট হলো বাড়িতে আমরা ভালো থাকবো, ভালো খাবো, বেড়াতে গিয়ে হোটেল খারাপ হোক কোনো প্রবলেম নেই, খাবার এটা কখনো হয় তাহলে লোকে তো বেড়াতে যায়, ভালো জায়গায় থাকবে বা তো খাবার খাবে। আমার দিদি কনসেপ্টটা একটু অন্য ধরনের, যে যাই হোক। হ্যাঁ, তারপরে যখন আমরা মাসির পাল্লায় পরে হলিডে হোম নিয়েছিলাম, হ্যাঁ, আমার ফার্স্ট যখন আমরা একদম প্রথম যখন দীঘায় যাই, প্রথমবার, ওটা থার্ড টাইম ছিল। আচ্ছা, ওটা থার্ড টাইম ছিল, আমার মনে করতে পারছি না। যাই হোক, সেই সময় দিদি বললো চল কি জানো HMBর হলিডে হোম, তো HMBর হলিডে হোম বুক করলাম। কারণ দিদিকে যখন আমি নিয়ে যাব তো সেটা আমারই খরচা সব, তো আমি HMBর হলিডে হোম বুক করলাম, সেটা হলো 700 টাকা, 4 দিনে 700 টাকা, খুব আনন্দ পেলাম। যাই হোক, 700 টাকা, 4 দিনে 700 টাকা, পার ডে 700 টাকা, না 700 টাকা আমি বুক করে, না পুরো টাকা দিয়েছিলাম না, 700 টাকা দিয়েছিলাম, ওর কথা টাকা অনেক কম ছিল। তো যাই হোক, খুব আনন্দ যাব দীঘায়। ও বাবা, মানে যখন যেদিনকে ঢুকলাম হোটেলে, ও ঢুকে আমার দেয়াল দেখো, আমার নিজের ঘরের দেয়াল বিশাল সুন্দর, তা না, কারণ আমার বাচ্চারা আছে, অনেক আঁকি বুকি নোংরা করেছে, কিন্তু সেটা আমি জানি আমার নিজের ঘরের দেয়াল, আর কীভাবে নোংরাটা হচ্ছে সেটা আমি জানি। কিন্তু কোনো হোটেলের রুম যেটা পুরো অন্ধকার, ঘুরছি, বালিশের ওয়ার, আমারও বালিশের ওয়ার দেখো অবস্থা খারাপ, এটা আমরা ইউজ করি, আমরা জানি আমাদের ছাড়া কেউ ইউজ করা জিনিস। আর সবথেকে বড় কথা, সাদার ওপর যখন কালো হয়ে যায়, সাদার ওপর কালো হয়ে গেছে, দেয়ালটা নোংরা, আর বাথরুমে গিয়ে আমি বেরিয়েছি। আমি যে কোনো জায়গায় গেলে, আমি যে কোনো হোটেলে গেলে আগে আমি বাথরুমটা দেখি। এবার তোমরা বলবে আমার বাথরুমটা দেখে এসো, তোমরা ওখানে বসে কিন্তু ভাত খেতে পারবে, মানে আর কিছু পরিষ্কার না করে। আমরা যেখানে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বাড়ি বাসে চলে আসছিলাম, সেখানে তোমার মাঝখানে পটিতে সব গন্ডগোল করে দিল। আমরা একবার সেই ইয়েতে গেছিলাম, ওটা গ্যাংটক ছিলাম না, ফেরার পথে আমরা ট্রেন পাইনি, ঠিক আছে, আমরা বাসে এসেছি শ্যামলী, শ্যামলীতে গেছিলাম, আর ফিরেছিলাম বোধহয় কি পরিবহনে আমার মনে করতে পারছি না, এসি বাস ছিল, কিন্তু মিউজিকগুলো। আর সেদিনকে রাত্রিবেলা, এখন যেমন আমি জানি আমি কোথাও বেরোতে গেলে না, মানে ধরো পরের দিন কালকে বেরোনো, আমি রাত্রিবেলা কিন্তু একদম হালকা খাই, কারণ আমার সকালবেলা চোখটা খুললে কিন্তু আমার পটে, সব থেকে বড় কথা। যাই হোক, অবস্থা টাইট
তখন অত বুঝিনি। এবার বাসে উঠেছি আর খেয়েছিলাম হলো মাংস, মাঝ রাস্তায় যখন গাড়ি নামিয়েছিল রুটি মাংস খেয়েছিলাম। এইবার ভোর 4টে 4:30 দিকে থেকে আমার চাগার উঠেছে পটে। হ্যাঁ, এবার ঠান্ডার সময় ছিল কিন্তু, হ্যাঁ গরম না, কিন্তু ঠান্ডার সময় আমার পটিতে আমার ঘাম দিচ্ছে, এদিকে বাস চলছে তো চলছে, আর মাঝে মধ্যে আরো বাথরুম করতে দাঁড় করেছিল তো, না সেই সময় পটি বাথরুমের জায়গা তো সেখানে কি করে, ওপেন জায়গা তো সেখানে আমি পটি কি করে করবো, আর জল ঝুল কিছু ছিল না, যাই হোক আর ন্যাকড়া নুকড়ি কিছু নেই যে মুছে নেবো, তাও নেই। তো সেক্ষেত্রে যাই হোক আমি আর শরীরে এবার ঘাম দিতে শুরু করেছে, মানে ভাবো মানে কোন জায়গা থেকে আমি বলবো আমার পটি পাওয়া শুরু মানে পেয়েছে আসার প্রায় মানে বহু আগে থেকে, 3-4 ঘন্টা আগে থেকে। হ্যাঁ, যেখানে একটা জায়গায় যেখানে প্রচুর ট্রাক ফ্রাক সমস্ত লাইন দিয়ে কৃষ্ণনগর আছে, তুই ভোর 5টা থেকে প্রায় তোমার বাথরুম পেয়ে গেছিল, ওই 8টা ওই যখন 7টা 7:30 বাজে তখন তোমার পটি পেয়েছে। এবার তখন থেকে নিয়ে 10টা 4টা 4:30 থেকে চাগারটা দিচ্ছিল, মাঝে মাঝে চাগারটা দিচ্ছিল তাই জন্যে আমি কিন্তু আমি আর ওটা পাতলা টাইপের পটি হবে এটা ফিল হয়েছিলাম, তোমরা জানো তো এটা হয়। আবার তারপরে হলো কি লাস্টের দিকে যখন কৃষ্ণনগরে এসে থামলো, আমি মানে বাস থেকে নেমেই আগে তোমার কৃষ্ণনগরে মিষ্টির দোকান, মানে যেখানে ফেমাস যেখানে মিষ্টির দোকান, সেখানে আমি বললাম আমি বললাম এখানে হোটেল কোথায় আছে, কারণ আমি কৃষ্ণনগরের কোনো দোকানের মিষ্টির দোকানের বাথরুম আমরা যাবার পথে আমি দেখেছি, বাবারে না ওখানে বাথরুম করা ঠিক আছে কিন্তু পটি করা যায় না, নাক মুখ চেপে বাথরুম করা যায় কিন্তু পটি করা যায় না। সেই তারপর বললো না উপরে একটা হোটেল আছে, সাথে সাথে হোটেলে চলে গেছি মানে কথা বলতে পারছি না, আমাকে ওয়াশরুম দিন বলে 1,500 টাকা, মানে হ্যাঁ 1,500 টাকা ভাড়া, 1,500 টাকা রুমের ভাড়া, কারণ শুধু ওয়াশরুম তো আমাকে ইউজ করতে দেবে না, আমি 1,500 টাকা, হ্যাঁ 1,500 টাকা দেবো। ও বাবা পটিতে ঢুকে বেরিয়েছি, পটি পড়ে আছে, মানে মাথা খারাপ, আমি 1,500 টাকা মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাস চলে এইবারে না বাস চলে যায়নি, আমি বাসকে বললাম আমি কিছুতেও উঠতে পারবো না, সম্ভব না, কারণ আমি পটি করতে পারছি না। তো লাস্টে আমাদের জিনিসপত্র দিয়ে বাস চলে গেল। এবার আমরা তারপরে একজন আমাদেরকে ওইখানে বলছে আপনার পটি পেয়েছে, আপনি একটু এগিয়ে গিয়ে হাতজংলা বলে একটা জায়গা আছে, হাতজংলা বলে একটা জায়গা আছে, সেখানে এদিকে আমার মানে পড়ে যায়, মানে আমি যে কি কন্ট্রোল করেছি তা বলবার না, আমি পড়ে যায় মানে পড়ে যাবে একদম এমন অবস্থায়, মানে আমার দরদরিয়ে ঘামছি, আমি বলছে ভাতজংলা, মানে ওনার কথা আমার ভালো লাগছে, মানে সে টাচিয়ে চড় মারি আমাকে বলছে আমারই ভালো, পটিতেই করে দিতে কষ্ট করে মানে অসম্ভব। ভাতজংলা বলে একটা জায়গা আছে, ওখানে হোটেল হাভেলি আছে, আপনি ওখানে চলে যান। আমি বললাম কিসে করে যাবো, ভাতজংলা কোথায় জায়গা, কোথায় থেকে বলে এই তো এই জায়গা থেকে একটুখানি, তাহলে একটুখানি বলে হেঁটেও যাওয়া যায়, হেঁটে যেতে পারবো না। তখন একটা টোটো, মানে টোটো না অটো ধরে আমাকে ভাতজংলার সামনে হোটেল হাভেলি, তখন বলছে যে টাইম হয়নি এখনো, মানে আর কি চেক ইনের সময়। আমি বললাম আবার আমি পারবো না, প্লিজ কাইন্ডলি আমাকে ইয়ে করে দিন, রুম দিয়ে দিন। তো সেই সময় 2,500 টাকা রুম ভাড়া দিয়ে আমি শুধু 3 স্টার হোটেলে শুধুমাত্র পটি করব বলে আমি 2,500 টাকা রুম ভাড়া দিয়ে সেই দিনটা ওখানে স্টে করলাম। আমার ফালতু গাড়ি ভাড়া গেল, মানে কৃষ্ণনগর থেকে সেদিনকে আমার বাড়ি ফেরার কথা, আমরা বাড়ি ফিরতে পারলাম না। তো এই হলো এক্সপিরিয়েন্স। তবে বলি এরকম তো এক্সপিরিয়েন্স তো অবশ্য থাকতে, একবার মনে কর 2017 সালে যখন আমরা লাস্ট পুরী গেলাম, তখন কি হলো, তখন তোমার পটি ফেরার পথে ট্রেনে আমরা তো না ট্রেনে আমরা যখন ফিরছি তখন বাথরুম আর আমাদের মানে বসার জায়গা, মানে শোয়ার জায়গা, কি রাম কি গন্ধ, মানে আমি ওখানে সেদিনকে আমার আর টাকা পয়সা ছিল না। আমরা এসি ট্রেন ভাবতেই পারি না, মানে স্লিপার এখনো পর্যন্ত না, একবার গেছি একবার থার্ড এসিতে গেছি, হ্যাঁ, কিন্তু তারপর থেকে মানে আমরা ভাবতে মোটে পারি না যে আমরা থার্ড এসিতেও যাবো, মানে ওটা আমাদের কাছে স্বর্গ ছিল। তো মানে আমাদের কাছে স্লিপার ক্লাসটাই অনেক, আরে 2021-এই তো সেটা, হ্যাঁ কি উড়ে গেছি 2021-এ, না 3 টায়ার, মানে ফার্স্ট আমরা যে এসিতে চললাম 2021, কিন্তু ওটা তো পুরো 2016-তে।
17 2017-তে আমরা পুরীতে গেছি লাস্ট, আমি আর আমার মেয়ে। হ্যাঁ, যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, কিন্তু ফেরার পথে যে ট্রেনটা পেয়েছিলাম সেই ট্রেনে আমাদের কম্পার্টমেন্ট যেটা ছিল সেটার সাথে বাথরুমটা একদম লাগোয়া ছিল। আর তারপরে আমি যেহেতু আমাদের ট্রেনটা রাত্রিবেলা, এবার আমাদেরকে চেক আউটের টাইম ছিল হলো তোমার কটায় যেন ছিল চেক আউটটাই, মনে করতে পারছি না। হ্যাঁ, কিন্তু তারপর অতক্ষণ আমরা কোথায় থাকবো, কারণ রাত্রি 10টায় ট্রেন, 10টায় না 10:30। আবার রুম নিলাম, আবার একটা রুম নিয়েছি, এবং সেই রুমটা 2700 টাকা। সেই রুমটা 2700 টাকার, নামটা ভুলে গেছি, অতিথি বা সামথিং লাইক দিস, বড় ইয়ে। হ্যাঁ, সেখানে আমরা 2700 টাকা দিই। তখন 2017 সালে আমার কাছে 2700 টাকা মানে যেখানে আমরা হোটেল নিয়েছিলাম সেটা তোর কারণে হয়েছে, মানে বিচটা না মানে এরকম ডায়াগোনালি দেখতে পারবে। যাই হোক, সেখানে আমার মনে আছে না, তারপর না পয়সা কমে গেছিল তো হোটেল থেকে রাস্তা থেকে রুটি আর বেগুন পোড়া নিয়েছিলাম, ব্যাঙ্গন ভর্তা, সরি ব্যাঙ্গন ভর্তা হোটেল থেকে, ওই হোটেল থেকে রুটি আর ব্যাঙ্গন ভর্তা, মানে ইচ্ছা না যে ব্যাঙ্গন ভর্তা দিয়ে রুটি খাই, কিন্তু এত দাম, আর কাছে আর আমার কাছে পয়সা ছিল না, মানে আর যাওয়ার সেই ওইখানে বসে ট্রেনের কামরায়, মানে ট্রেনে বসে খাবো আর কি। হ্যাঁ, স্টেশনে বসে কত লোকে গপ গপ করে গিলছে, আমরা তখনও গিলিনি, কিন্তু ট্রেন লেট ছিল। কিন্তু যখন আমরা মানে ট্রেনে বসেছি, সত্যি কথা বলতে ওই খাওয়ার আমার ওকে। তো এই হলো ব্যাপার। তবে হ্যাঁ, এখন অনেকটাই উন্নত, অনেকটাই ইয়ে। এখন যখন আমি যেতে পারি বা এখন আরও বেশি ভালোভাবে হয়তো উপভোগ করবো জিনিসটা, সেই সময় সুযোগ হয়ে ওঠে না, বাচ্চাগুলোর জন্য সবসময় সেরকম বেরোনো যায় না, মানে যা কপালে আছে ওইটুকুনি ভোগ করো, বাকি কপালে নেই, ঠনঠনালে হবে কি। সেটাই হলো ব্যাপার। এখন যখন মায়াপুরের পটির গল্পটা সবাইকে দিয়েছো? তুমি দাওনি না ছোটবেলা যে পটি পেয়েছিল স্কুলে? না, ওই গল্পটা তুমি কালকে দেবো না, ওই গল্পটা তুমি পরে দিয়ে এসেছো। তুমি পটি দিয়ে কি পটিটা এমন একটা জিনিস, সেটা প্রত্যেকে জানো যে পটি পেলে, আর শুধু পটি যদি চেপে থাকতে হয়, শুধু পটিও না, কিন্তু আরেকটাও জিনিস, তুমি পাত্রও যাবো তাহলে পেটের মতো ডুবো। চলো রাখছি। এখন আমার আর আমার মেয়ের গুলতানি শুরু হবে, আর যেই গুলতানি শুরু করি তাহলে তোমরা আর এখানে থাকতে পারবে না। তো চলো, লাভ ইউ অল।